ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আবারও সিটের একটি ইম্পর্টেন্ট ক্লাসে। ভেবেছিলাম এই সেশনের মধ্যে আর সিটের ক্লাস নেব না, কিন্তু অনেকে ফোন করে রিকোয়েস্ট করেছেন যে বাংলা পেডাগজি থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ইম্পর্টেন্স দেখে যেগুলি এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করার জন্য। তো এই জন্য আপনাদের সম্মুখে আবারও চলে আসলাম সিটের ক্লাস নিয়ে। ভাবছিলাম যে নেক্সট সেশনে করব। আশা করি সবাই ভালো আছেন এবং স্টাডি চলছে। সানডে এক্সাম চলে আসছে, বেশি দিন নেই, 2-1 দিন সময় রয়েছে মধ্যে। তো এখন সময়টা কাজে লাগিয়ে আমরা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। বাংলা পেডাগজি 15 মার্কস আসে এবং 15 মার্কস থেকে যদি আমি আজকে চেষ্টা করব যাতে মোর দেন 50 or 100 এমসিকিউ সলভ করার জন্য, যেগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিলো এবং আসার সম্ভাবনা রয়েছে, এই এমসিকিউগুলি নিয়ে আসলাম। আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকের ক্লাস আমরা শুরু করি। এবং যে বা যারা আপনারা এডিআরের প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা মনে করছেন যে অনেক দিন থেকে এডিআরের কোনো ক্লাস দেওয়া হয়নি বা হচ্ছে না, আপনারা কোনো চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি, আই এম হেয়ার। আমি অ্যাকচুয়ালি এখন সিটেটের ক্লাস নিয়ে ওগুলি নিয়ে একটু বিজি হয়ে গিয়েছিলাম, তাই আফটার 7 জুলাইয়ের পর থেকে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস শুরু হবে, অর্থাৎ রিজনিং, ইংলিশ, তারপর অলরেডি তো এসএসটি অ্যান্ড জেনারেল নলেজের চলছে ক্লাসেস, অ্যান্ড বাকি যে সাবজেক্টগুলি রয়েছে ম্যাথস, ইংলিশ, রিজনিং, এগুলির সঙ্গে নিয়ে ক্লাস শুরু করব 7 জুলাইয়ের পর থেকে। তো আজকে ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব সিটেট বেঙ্গলি। এই ক্লাসের মধ্যে দেখব যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের মধ্যে কোন কোয়েশ্চেনগুলি এসেছিল এবং সম্ভাবনা রয়েছে এই এক্সামে আসার, এই ইম্পর্টেন্ট দেখে কোয়েশ্চেনগুলি নিয়ে আসলাম। এবং প্রত্যেকটি কোয়েশ্চন রিলেটেড টু পেডাগজি আপনাকে বুঝতে হবে। যদি বুঝে নেন তাহলে এই কোয়েশ্চনের রিগার্ডিং, এই কোয়েশ্চনের অন্তর্ভুক্ত করে আর অনেকটা কোয়েশ্চন তৈরি হতে পারে। কীভাবে হতে পারে তা আমরা দেখব, আলোচনা করব এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করব, যাতে এক্সামে গিয়ে আমরা বেনিফিটেড হতে পারি। তো শুরু করি আজকের ক্লাসটি। নাম্বার 1, আমি যে কোয়েশ্চনটি নিয়ে এসেছি ব্যাকরণের উপরে কোয়েশ্চন নিয়ে এসেছি। এক্সামের মধ্যে আসে যে ব্যাকরণ শিক্ষণের সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি কী, অর্থাৎ আপনি বাংলা ল্যাঙ্গুয়েজের একজন শিক্ষক হিসাবে যখন ব্যাকরণ শিক্ষা দেবেন ক্লাসের মধ্যে, তখন কিভাবে আপনি দেবেন এবং কিভাবে ব্যাকরণ শেখাবেন। তো 2-3টি আমি অপশন বলে দেবো, আপনারা মনে রাখবেন অপশনগুলি। নাম্বার 1 হচ্ছে, আমি লিখে নিয়েছি এই জায়গার মধ্যে, যে ব্যাকরণ শিক্ষণের সর্বাপেক্ষা কার্যকারী পদ্ধতি কি। ব্যাকরণ আনসার হচ্ছে ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ, প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষা দান করা। অর্থাৎ কখনো এক্সামের মধ্যে এইভাবে আসতে পারে লং সেন্টেন্স দিয়ে, কখনো আসতে পারে যে ব্যাকরণ কিভাবে শেখানো উচিত। তো আপনি বলতে পারেন কন্টেক্সচুয়ালাইজ করে, অর্থাৎ প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষাদান করা। অর্থাৎ তারপরে অনেক সময় এই কোয়েশ্চন ফ্রিকুয়েন্টলি কী করে চেঞ্জ করে আসতে পারে, যে আসতে পারে ব্যাকরণ শিক্ষাদান আপনি কিভাবে এফেক্টিভ করবেন, কিভাবে আপনি কার্যকারী করে তুলবেন। অর্থাৎ প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষাদান দিয়ে আপনি কার্যকারী করে তুলতে পারবেন। অর্থাৎ এক কোয়েশ্চনের আন্ডারে অনেকটা কোয়েশ্চন তৈরি হতে পারে। এই জন্য ভালো করে বুঝবেন এবং কোয়েশ্চনটি মনে রাখবেন। এই কোয়েশ্চনটি যদি আসে ব্যাকরণ নিয়ে, অর্থাৎ ব্যাকরণ নিয়ে যদি কোনো কোয়েশ্চন আসে, এই কোয়েশ্চন শিখলে প্রতিটা কোয়েশ্চন সলভ হয়ে যাবে। যদি আপনি ব্যাকরণ নিয়ে কোনো কোয়েশ্চন এক্সামের মধ্যে আসে বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে কীভাবে ব্যাকরণ শিক্ষা দেবেন, তাহলে আপনি মনে করবেন, রাখবেন কথাটি, যে কন্টেক্সচুয়ালাইজ করে প্রসঙ্গক্রমে আপনি ব্যাকরণ শিক্ষাদান করবেন। এই প্রসঙ্গক্রমে শব্দটি মনে রাখবেন। আর ব্যাকরণ শিক্ষার্থী থেকে এইভাবে যদি প্রশ্ন আসে, আপনি এই কথাটি মনে রেখে আনসারিং করতে পারবেন। তারপর হচ্ছে সেকেন্ড, আমি যে কোয়েশ্চনটি লিখেছি, সেকেন্ড কোয়েশ্চনটি হচ্ছে, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে। অর্থাৎ একটি ভাষা যখন অর্জন করতে যায় তখন একটি শিশুকে কোন বস্তু সাহায্য করে। তো আমি 4টি অপশন লিখে সময় ব্যর্থ করছি না, আমি জাস্ট মেইন পয়েন্টগুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যে ভাষা অর্জনে একটি শিশুর অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করে সে ভাষা ভালো করে শিখতে পারে, অথবা আরও আনসার হতে পারে, অন্যান্য আনসার হতে পারে, যেমন তার পরিবেশের সাথে ইন্টারাকশন করে, অ্যাডাল্টসের সাথে ইন্টারাকশন করে, ফ্যামিলি, পির গ্রুপস অ্যান্ড সিবলিংসের সাথে ইন্টারাকশন করে সে ভাষা শিক্ষা অর্জন করতে পারে। অর্থাৎ একটি কথা যদি আপনি জেনে যান এবং এই কথাটা যদি আপনি মাইন্ডে ফিক্স করে রাখেন, তাহলে এই কথার আন্ডারে যে আনসারিং হবে, অর্থাৎ 4টি অপশন যদি আসে যে ভাষা অর্জনের নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করবে, আপনি যদি এই অপশন না দিয়ে অন্য কোনো অপশন আসে, তখন এই কথাটি মনে রাখলে আপনি এই অপশন থেকে চুজ করতে পারবেন যে কোন অপশনটি হবে এই আনসারের সঙ্গে সংযুক্ত হবে, অর্থাৎ মিনিং রিলেটেড হবে। তো ভালো করে বুঝবেন। ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে, আমি লিখেছি অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। অর্থাৎ অন্য শিশুদের খেলাধুলা করে ভাষা অর্জনে শিশুদের সাহায্য করে, খেলাধুলা করা। এই জায়গার মধ্যে আসতে পারে, আপনি ফ্রিকুয়েন্টলি অন্য কিছু বদলিয়ে দিতে পারে, চেঞ্জ হতে পারে, এগুলি আপনি এই কথাটি মনে রাখলে আনসারিং করতে পারবেন এই শিশুর ভাষা অর্জনের ক্ষেত্রে। তারপরে আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। একটি প্রশ্নের আন্ডারে কিন্তু অনেকটা প্রশ্ন এসে গিয়েছে, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়, দিয়ে
আপনাকে এইভাবে দিয়ে দিবে, তো তার সামনে যদি নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা তুলে ধরা হয়। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম এই প্রশ্নের আনসার থেকে বা এই প্রশ্ন থেকে যে শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে, অর্থাৎ তার মাতৃভাষা স্বাভাবিকভাবে অর্জন করে। নাম্বার 1 আমরা আনসারিং করতে পারি যে কোন ভাষা শিশুরা স্বাভাবিকভাবে অর্জন করে, যে ভাষা তার পাড়া প্রতিবেশীর মধ্যে তার চারিপার্শ্বের মধ্যে ইউজ করা হয় এই ভাষাটি স্বাভাবিকভাবে অর্জন করতে পারে। এই ভাষা কোন ভাষা হতে পারে? ল্যাঙ্গুয়েজ 1 হতে পারে। তারপরে দেখেন শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয় নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। একটি ভাষা হতে পারে, তার অধিক ভাষা হতে পারে। অর্থাৎ যখন একটি শিশুর পরিবেশের মধ্যে, যে পরিবেশের মধ্যে সে বড় হয়ে উঠবে, ওই পরিবেশের মধ্যে যে ভাষাটি ইউজ করা হবে ওই ভাষাটি সে স্বাভাবিকভাবে অর্জন করতে পারবে উইদাউট গ্রামার স্টাডি করে। অর্থাৎ এই প্রশ্ন থেকে অনেকটা আনসারিং করতে পারবেন। অনেক রকমের কনসেপ্ট রয়েছে যেগুলি আপনারা ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আবারও বুঝিয়ে দিচ্ছি, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয় নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। অর্থাৎ শিশুরা পরিবেশ থেকে ভাষা অর্জন করে, এর থেকে আমরা জানলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা জানলাম যখন শিশুদেরকে পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হবে, পরিবেশের মধ্যে যে ভাষাটি হবে ওই ভাষাটি শিখতে পারবে। অর্থাৎ ইন্টারাকশন করে, পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে সে কী করতে পারবে? ভাষা অর্জন করতে পারবে। তারপর আরেকটি আমরা প্রশ্ন দেখি, একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? অর্থাৎ একটি পাঠ যখন পড়তে যাবে একটি শিশু, তখন এই পাঠ পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পাঠের অর্থ উদ্ধার করা। ভালো করে বুঝবেন, প্রশ্ন ফ্রিকুয়েন্টলি এসেছিল এবং এগুলি চেঞ্জ করে আসতে পারে। কিভাবে চেঞ্জ করে আসতে পারবে? আপনাকে বলবে পঠনের অর্থ কী, অর্থাৎ পাঠের অর্থ কী? পাঠের অর্থ হচ্ছে পাঠ উদ্ধার করা, অর্থ বুঝে পড়া। অর্থাৎ আপনি আরও প্রশ্ন করতে পারে, বলতে পারে যে একটি পঠন কখন এফেক্টিভ হবে, কার্যকারী পঠন কখন হবে? যখন পাঠ বুঝে পড়বেন তখন কার্যকারী হবে। অর্থাৎ যখন পড়া থেকে কোয়েশন আসবে, পঠন থেকে কোয়েশন আসবে, তখন আপনি আনসারিং করবেন যে পাঠের অর্থ বোঝা। পাঠের অর্থ বোঝা হচ্ছে পঠন, পড়ার উদ্দেশ্য হচ্ছে পাঠের অর্থ বোঝা। অনেক সময় আসতে পারে পঠনের উদ্দেশ্য কী? পঠনের উদ্দেশ্য হচ্ছে পাঠের অর্থ বোঝা। ভালো করে বুঝবেন, একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? লিখিত পাঠের অর্থ উদ্ধার করা। অনেক সময় আসতে পারে পাঠের উদ্দেশ্য কী, অর্থ বুঝে পড়া। তারপরে অনেক কিছু কোয়েশনিং হতে পারে, আনসারিং হতে পারে। জাস্ট এই পয়েন্টটি মনে রাখবেন, বাকি এই কোয়েশনের রিগার্ডিং যে কোয়েশনগুলি আসবে আপনারা আনসারিং করতে পারবেন। তারপরে আমরা দেখি কি প্রশ্ন লিখেছি, শাব্দিক সচেতনতা। অর্থাৎ শাব্দিক সচেতনতা কি? শাব্দিক সচেতনতা ইংলিশের মধ্যেও আসে ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ফন মিন্স হচ্ছে সাউন্ডের সাথে সম্পর্কযুক্ত। মনে রাখবেন, ফন হচ্ছে সাউন্ড, ফনিম আমরা দেখেছিলাম ইংলিশ প্যাডাগজির মধ্যে। ফনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, সাউন্ডের সব থেকে ছোটো ইউনিটকে ফনিম বলা হয়। আর ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস মিন্স কখনো আমরা দেখব কি পঠন দক্ষতার সাথে সম্পর্কযুক্ত। পঠন দক্ষতার সাথে যদি আপনি পড়েন, যখন পড়তে যাবেন তখন সাউন্ড ক্রিয়েট হয়, আর সাউন্ডটা যখনও আপনি শুনবেন তখন কিছু একটা বুঝতে পারবেন। আর বোঝাই হচ্ছে পঠনের আসল উদ্দেশ্য। মনে রাখবেন, শাব্দিক সচেতনতা হচ্ছে পঠন দক্ষতার সাথে সম্পর্কযুক্ত। কখনো আসে শাব্দিক সচেতনতা কি হতে পারে? শাব্দিক সচেতনতা হচ্ছে যে পড়ে অর্থ বোঝা হচ্ছে শাব্দিক সচেতনতা। তারপর আমরা দেখি কি প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে বাচিক ভাষা দক্ষতা বিকাশের সহায়ক। অর্থাৎ বাচিক ভাষা দক্ষতা বিকাশ মানে স্বাভাবিক সহায়তা কোন বস্তুটা করে? অর্থাৎ আমি সংক্ষিপ্ত রেখেছি এই জায়গার মধ্যে। বাচিক ভাষা দক্ষতা বিকাশের সহায়ক হচ্ছে চারিত্র অভিনয় অংশগ্রহণ করা। চারিত্র অভিনয় মিন্স হচ্ছে রোল প্লে করা। রোল প্লে আমরা সবাই জানি, ড্রামাটাইজ করা, অর্থাৎ মঞ্চস্থ করা। যখন আমরা কোনো একটি রোল তৈরি করি এবং মঞ্চস্থ করি তাকে রোল প্লে করা বলা হয়। তো বাচিক ভাষা দক্ষতা, বাচিক কি? আমরা অরেল ল্যাঙ্গুয়েজ, বাচিক ভাষা হচ্ছে অরেল ল্যাঙ্গুয়েজ। আমরা মৌখিক ভাষা যে রয়েছে, এই মৌখিক ভাষা কীভাবে আপনার দক্ষতা ডেভেলপ হবে, কিভাবে আপনার স্কিল ডেভেলপ হবে, কিভাবে আপনার কনফিডেন্স চলে আসবে কথা বলার। যখন আপনি বলবেন, আর কখনো বলবেন যখন আপনি রোল প্লে করবেন, তখন মানুষের সামনে গিয়ে, মঞ্চের সামনে গিয়ে, স্টুডেন্টের সামনে গিয়ে, অথবা স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে যখন কথা বলতে যাবে, তখন তাদের কনফিডেন্স লেভেল বিল্ড আপ হবে এবং তারা কি বলার যে সেম ফিল করে তা চলে যাবে। অনেক সময় এক্সামের মধ্যে এই প্রশ্ন থেকে অনেকটা প্রশ্ন হতে পারে যে স্টুডেন্টের মধ্যে যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা কথা বলতে সেম ফিল করে, তাদের আপনি কি করবেন? তার সেমগুলি দূর কীভাবে করবেন? সেমগুলি দূর করতে হলে তাকে চারিত্র অভিনয়ের মধ্যে অংশগ্রহণ করতে দিবেন, ডিবেট করতে দিবেন, ক্লাস ডিসকাশন করাবেন। তারপরে আরও হতে পারে যেমন একটি শিশু কী করে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তখন তাকে কিভাবে আপনি রিকভার করবেন, তার উচ্চারণ সঠিক কীভাবে করবেন, তাকে জুড়ে পড়তে বলবেন এবং টিচার হিসাবে আপনি জুড়ে বলবেন এবং তাকে আপনার সাথে রিপিট করতে বলবেন। এইগুলি হচ্ছে পেডাগজিক্যাল মেইন টার্ম অ্যান্ড মেইন পয়েন্ট। এগুলি বুঝে নিলে এক্সামে যে কোনো কোয়েশন আসছে না কেন আপনি কী করতে পারবেন? আনসারিং করতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা বুঝি বাচিক ভাষা হচ্ছে অরেল ল্যাঙ্গুয়েজ দক্ষতা, অর্থাৎ মৌখিক ভাষা দক্ষতা বিকাশ যে রয়েছে, স্কিলটা বিকাশ করার পদ্ধতি কি আমরা চারিত্র অভিনয়ের দ্বারা
করতে পারি, আরও বিভিন্ন হতে পারে। তারপরে আরেকটা প্রশ্ন মনে রাখবেন, মানুষের কনফিডেন্স লেভেল চেক করা হয় কীভাবে? তাদের ইন্টারভিউর দ্বারা, এক্সামের মধ্যে আসে ইন্টারভিউর দ্বারা তার কনফিডেন্স লেভেল অর্থাৎ তার যে অ্যাপটিটিউড রয়েছে, স্কিলস রয়েছে, এগুলি চেক করা হয়। ওই জন্য প্রাইভেট কোম্পানি অ্যান্ড বিভিন্ন আমরা দেখেছি যে এনবিএস কেভিএসের রিক্রুটমেন্ট রয়েছে, যেগুলির মধ্যে কী করা হয়, সর্বশেষ কী নেওয়া হয়? ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউর মধ্যে যাওয়ার পরে আপনার পার্সোনালিটি চেক করা হয়, আপনার পার্সোনালিটি কী রয়েছে, স্কিলস চেক করা হয়। তো ইন্টারভিউর দ্বারা মানুষের স্কিলস চেক করা হয়। অর্থাৎ আপনি যখন এক্সামের মধ্যে যাবেন, যে কোনো এক্সাম হোক, তখন আপনি প্র্যাকটিক্যাল লাইফের সাথে সংযুক্ত করে আনসারিং করার চেষ্টা করবেন। অর্থাৎ যখন প্রশ্ন পড়বেন, প্রশ্ন থেকে একটি সামারি পেয়ে যাবেন। প্রশ্ন আমাকে এই বস্তু চাচ্ছে আমার কাছ থেকে। প্রশ্নটি হচ্ছে, আমাকে প্রশ্ন করা হয়েছে যে 4 থেকে আমি একটি অপশন নেব, অর্থাৎ ইন্টেলিজেন্সই আমরা ইউজ করব। এই এমসিকিউ লেভেল যে প্রশ্নগুলি হয় এগুলি হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিংয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ রিলেটেড টু ইন্টেলিজেন্স। আমরা দেখেছিলাম ডাইভার্জেন্ট কনভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে। তো আমরা ইন্টেলিজেন্সই আমরা ইউজ করবো। ইন্টেলিজেন্স কীভাবে ইউজ করবো? আমরা আমাদের ডে টু ডে লাইফের সাথে আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো, যে আমরা দেখবো যে একজন মানুষকে ইন্টারভিউ কেন নেওয়া হয়, তার স্কিলস চেক করার জন্য। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন মানুষের স্কিলস চেক করার জন্য, তার পার্সোনালিটি চেক করার জন্য কী করা হয়, আপনি সঙ্গে সঙ্গে বলতে পারেন তার ইন্টারভিউ দ্বারা তার স্কিল চেক করা হয়। তারপরে আমরা দেখবো ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা হয়। ছড়া মিনস আমরা সবাই জানি, ছোটোবেলা পড়েছিলাম, বাবুই পাখিকে ডাকি বলেছে ছড়াই, খুঁড়ে খুঁড়ে থেকে করে শিল্পের বড়াই, অনেকটা গল্প পড়েছিলাম ছোটোবেলা, আমাদের ছোটো গা এভাবে পড়েছিলাম সবাই। তো ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ কেন উচিত? যে শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বলার সুযোগ দেয়। অর্থাৎ যখন ছড়া বলতে দেবেন, তখন শিক্ষার্থীর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য চলে আসে। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বলার সুযোগ করে দেয়। এগুলি প্রিভিয়াসের কোয়েশ্চন থেকে আপনাদেরকে আমি অ্যানালাইজ করছি। তারপরে আরও হতে পারে, যেমন শিক্ষার্থীদের মধ্যে জয় ফিল চলে আসে, শিক্ষার্থীরা কিউরিয়াস হয়ে ওঠে এবং তারা কী করে, ছড়া শুনে তাদের কি করা হয়, তাদের ল্যাঙ্গুয়েজও ডেভেলপমেন্ট হতে পারে, ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি ডেভেলপমেন্ট হতে পারে। অনেকটা অপশন রয়েছে, এগুলি মনে রাখবেন। তারপরে হচ্ছে জরুরি সাক্ষরতা, অর্থাৎ ইমার্জেন্স লিটারেসি বলতে আপনারা মনে রাখবেন পয়েন্টটি, যে যখন একটি শিশু তার স্টাডি শুরু করে, তার প্রারম্ভিককালে যে স্টাডি শুরু করে, এই স্টাডি শুরু করার সময়কে বলা হয় জরুরি সাক্ষরতার সময়। অর্থাৎ এই স্তরকে বলা হয় জরুরি সাক্ষরতার স্তর, অর্থাৎ ইংলিশে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি। তো ইমার্জেন্ট লিটারেসির মধ্যে আরও প্রশ্ন এর থেকে আসতে পারে, যেমন একটি শিশু কী করে, আঁকাবুকি আঁকে, একটি পেন নিয়ে এইভাবে যে কোনো টান লাইন এইভাবে চিত্র আঁকে। তা এই চিত্রগুলি কি, এগুলি হচ্ছে তার ইমার্জেন্ট লিটারেসির একটি স্তর, তার কি রাইটিং স্কিল ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়েছে। তো এই জায়গায় আমরা দেখেছি প্রশ্নটি জরুরি সাক্ষরতার স্তরে শিখনের অন্তর্ভুক্ত, কি শিখনের অন্তর্ভুক্ত? অঙ্কন, অর্থাৎ ড্রয়িং। জরুরি সাক্ষরতা যখন শুরু হয় প্রাথমিক স্তরে, একটি শিশু কী করে, অঙ্কন করে, ড্রয়িং করে, তার যে কোনো আঁকিবুকি আঁকতে পারে, এগুলি হচ্ছে তার জরুরি সাক্ষরতা স্তরের একটি শিখনের উদ্দেশ্য বা শিখনের সঙ্গে অন্তর্ভুক্ত। ড্রয়িং, আঁকিবুকি আঁকা, এগুলি হচ্ছে সব স্ক্রিবলিং বলা হয় ইংলিশে। স্ক্রিবলিং হচ্ছে আঁকিবুকি আঁকা। এই স্ক্রিবলিং হচ্ছে রিলেটেড টু ইমার্জেন্ট লিটারেসি, মনে রাখবেন। কখন আসতে পারে একটি শিশু কী করে আঁকিবুকি আঁকে, এগুলি হচ্ছে ইমার্জেন্ট লিটারেসির সাথে সম্পর্কযুক্ত। তারপরে আমরা দেখব পাঠের প্রাথমিক পর্যায়ে শিক্ষক যে বিষয়ের প্রতি মনোযোগী হবেন। পাঠের প্রাথমিক পর্যায়ে যখন পাঠ শুরু করতে যাবেন একজন শিক্ষক, তখন তিনি কি করবেন, কোন দিক থেকে তিনি মনোযোগী হবেন, কোন দিকে ওনার বেশি খেয়াল রাখতে হবে? খেয়াল হচ্ছে বর্ণ ও শব্দের যোগাযোগের বিকাশ, বর্ণ এবং শব্দের যোগাযোগের বিকাশের প্রতি উনি খেয়াল রাখবেন। আমাদের এই ফেজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা ভালো করে শুনবেন, বারবার শুনবেন। আমি যেভাবে আপনাদেরকে বলেছি, একটি কোয়েশন থেকে অনেকটা কোয়েশন তৈরি হতে পারে, অনেকটা আনসার হতে পারে। তো এই ফেজ আমরা ইরেজ করে আরেকটি ফেজ নিয়ে আসবো। এইভাবে মোর দেন 50 and 100 MCQ সলভ করার আজকে চেষ্টা করব। আরেকটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা দেখব আরও কয়েকটি কোয়েশন। মনে রাখবেন একটি কথা, পেডাগজি বাংলা হোক বা ইংলিশ হোক বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ হোক, ল্যাঙ্গুয়েজের পেডাগজি সমান হয়। এগুলি যে আপনারা পড়ছেন, এগুলি দেখছেন, বুঝছেন, আপনারা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে থাকে ইংলিশেও কাজে আসবে, এবং উর্দু হয়ে থাকলে উর্দুর মধ্যে কাজে আসবে। তো আমরা আরেক কয়েকটি কোয়েশন দেখি এই ফেজের মধ্যে, এবং কোয়েশন রিগার্ডিং কীভাবে প্রশ্ন আসতে পারে এক্সামের মধ্যে, এবং এগুলি এক্সামের মধ্যে এসেছিল এবং বারবার এগুলি রিপিট করে। এগুলি হচ্ছে পেডাগজি, এগুলি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তা নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য কী? এই প্রশ্নের মধ্যে 2-3টি আনসার হয়ে থাকে। অনেক সময় এই প্রশ্নটি প্রায় সময় আসে এক্সামের মধ্যে, ভালো করে বুঝবেন। ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য ভাষিক অভিব্যক্তি স্তর। মনে রাখবেন ভাষিক অভিব্যক্তি স্তর, এবং কখনো আসে পরিবেশ।
ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে পার্থক্য হচ্ছে পরিবেশ, মনে রাখবেন এই কথাটি। ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে পার্থক্য হচ্ছে পরিবেশ, অথবা আরেকটি প্রশ্ন হতে পারে ভাষিক অভিব্যক্তি স্তর, ভাষিক অভিব্যক্তি স্তর মনে রাখবেন। তারপরে হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও আমরা সবাই জানি প্রত্যেকটি পেডাগজির মধ্যে পোর্টফোলিও থেকে কোয়েশন আসে। তো ওই বাংলার মধ্যে পোর্টফোলিও থেকে কোয়েশন আসে, কখনো পোর্টফোলিও বাংলাতে লিখে দিবে অথবা ইংলিশে লিখে দিয়ে দিতে পারে। পোর্টফোলিও হচ্ছে কি ব্যক্তিগত এবং শিক্ষক উভয়ের মূল্যায়ন করা হয়। পোর্টফোলিওর দ্বারা ব্যক্তিগত এবং শিক্ষক উভয়ের মূল্যায়ন করা হয়, এবং পোর্টফোলিও তৈরি করতে পারেন শিক্ষকও তৈরি করতে পারেন এবং ছাত্ররাও তৈরি করতে পারে। মনে রাখবেন এই থেকে দুইটি প্রশ্ন। পোর্টফোলিও হচ্ছে ব্যক্তিগত এবং শিক্ষক উভয়ের মূল্যায়ন করা হয়, এবং পোর্টফোলিও ছাত্রও তৈরি করতে পারে এবং শিক্ষকও তৈরি করতে পারেন। তারপর হচ্ছে শব্দদাতা। শব্দদাতা হচ্ছে পাজলস, ওয়ার্ড পাজলস বলা হয় ইংলিশের মধ্যে। তো শব্দদাতা থেকে এক্সামের মধ্যে আসে, মনে রাখবেন এই শব্দদাতা কি। শব্দদাতা হচ্ছে শব্দদাতা যাহা শব্দভাণ্ডার বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ একটি শিশুকে শব্দদাতার দ্বারা, ওয়ার্ড পাজলসের দ্বারা তার শব্দভাণ্ডার বৃদ্ধি করা হয়। তারপর হচ্ছে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণের উদ্দেশ্য কী, অর্থাৎ যখন আপনি কি করবেন ব্যাকরণ শিক্ষা প্রদান করবেন। আমরা দেখেছিলাম লাস্ট ফেজের মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে আপনি কীভাবে ব্যাকরণ শিক্ষা প্রদান করবেন। আপনি প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষা প্রদান করবেন, অর্থাৎ কনটেক্সচুয়ালাইজ করে তাকে আলাদা ব্যাকরণ শিক্ষা না দিয়ে তার কনটেক্সটের সাথে শিক্ষা আপনি মার্জ করে শেখাবেন। এবং এই জায়গার প্রশ্ন এসেছে যে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য কী। যখন আপনি প্রসঙ্গ করে ব্যাকরণ শিক্ষণ করা হবে তখন উদ্দেশ্য হচ্ছে ভাষাতে নির্ভুলতা প্রদান করে, অর্থাৎ যখন প্রাসঙ্গিক ক্রমে ব্যাকরণ শিক্ষা হবে তখন ভাষার মধ্যে নির্ভুলতা আসে, অর্থাৎ অ্যাকুরেসি ভাষার মধ্যে চলে আসে। তারপরে আমরা দেখব পাঠ শিক্ষা একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের সংযোগ সাধনের যে পদ্ধতি, অর্থাৎ এই প্রশ্নটি এত ইম্পর্টেন্ট, মনে রাখবেন। পাঠ শিক্ষায় একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের সংযোগ সাধনের যে পদ্ধতি তা হচ্ছে ধ্বনি পদ্ধতি, তো কখনো বলা হয় ফোনোলজিক পদ্ধতি, অর্থাৎ ফোনোলজিক অ্যাপ্রোচ ইংলিশের মধ্যে আসবে এবং মালার মধ্যে হবে ধ্বনি পদ্ধতি। মনে রাখবেন এই প্রশ্নটি। পাঠ শিক্ষায় একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের সংযোগ সাধনের যে পদ্ধতি তা হচ্ছে ধ্বনি পদ্ধতি। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখি, পাঠ্যপুস্তক অতিরিক্ত বলতে বোঝায়। এই প্রশ্নটি এত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেবি সানডের এক্সামে আসতে পারে যে পাঠ্যপুস্তক অতিরিক্ত বলতে বোঝায়, অর্থাৎ বিয়ন্ড দ্য টেক্সট বুক মিন্স কি। এই ইভিএসের মধ্যেও আসে, পেডাগজির মধ্যেও, সিডিপির মধ্যেও আসে, ইংলিশের মধ্যেও আসে, ম্যাথসের মধ্যেও আসে এই প্রশ্নটি। অর্থাৎ বিয়ন্ড দ্য টেক্সট বুক মিন্স কি, টেক্সট বুকের বাইরে যাওয়া অর্থ কী। টেক্সট বুকের বাইরে যাওয়া অর্থ হচ্ছে পাঠ্যপুস্তক অতিরিক্ত শিক্ষাবস্তু সরবরাহ করা, অর্থাৎ পাঠ্যপুস্তক ছাড়াও, অর্থাৎ একটি শিশুকে শুধুমাত্র আপনার যে পাঠ্যপুস্তক দিয়ে শিক্ষা প্রদান করবেন তা না, তাকে পাঠ্যপুস্তক ছাড়াও অতিরিক্ত বস্তু প্রদান করবেন, যেমন টিএলএম দিয়ে তাকে পড়াবেন, তাকে বাস্তব বস্তু দিয়ে এক্সাম্পল দিবেন, কমিউনিটি রিসোর্স ইউজ করবেন। কমিউনিটি রিসোর্স কারা, যারা ওল্ড পার্সন রয়েছেন, শপকিপার হতে পারেন, যে কোনো কেউ কমিউনিটি রিসোর্স হতে পারে। এক্সামের মধ্যে কমিউনিটি রিসোর্স থেকে কোয়েশন আসে যে শপকিপার থেকে ক্যালকুলেশন বা অন্যান্য বস্তু কেন শেখানো হয়, কেননা শপকিপার 3-4টি অপশন থাকে, তার মধ্যে থেকে একটি হচ্ছে যেগুলি কী করা হয় যে রিয়েল লাইফ কনটেক্সটের সাথে এক্সাম্পল দেওয়া যেতে পারে, এই জন্য ওদেরকে বোঝানো হয়। যেমন জেন্ডার স্টেরিওটাইপ দূর করার জন্য একজন শিক্ষক কী করলেন, একটি শিশুর মাকে যিনি অটো চালান তাকে স্কুলে নিয়ে আসলেন, তখন দেখালেন এই দেখুন একজন মহিলা অটো চালাচ্ছেন, এই জেন্ডার স্টেরিওটাইপ দূর করা যেতে পারে। অর্থাৎ এই পার্সনসগুলি হচ্ছেন কমিউনিটি রিসোর্স বলা হয় ইভিএসের মধ্যে। এই কমিউনিটি রিসোর্সের দ্বারা কী করা হয়, রিয়েল লাইফের সাথে কন্ট্যাক্ট করে শিশুদেরকে বোঝানো হয়। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন পাঠ্যপুস্তক বিয়ন বলতে বোঝায় যে পাঠ্যপুস্তক ছাড়াও বাইরে যাওয়া। কখন এক্সামের মধ্যে আসছে মানে কনফিউজ ক্রিয়েট করবে আপনাকে যে পাঠ্যপুস্তক ছাড়া বাইরে নাকি কারিকুলামের বাইরে। কারিকুলামের বাইরে না, একটি যখন আপনি বিষয়বস্তু পড়াবেন তখন একটি কারিকুলাম প্রদান করা হয়, কারিকুলামের ভিতরে থেকে আপনি পাঠ্যপুস্তকের বাইরে যাবেন, কারিকুলামের বাইরে না, এই কথাটি মনে রাখবেন। তারপরে হচ্ছে একটি পাঠ পড়ার সময় গুরুত্বপূর্ণ কী, বা একটি পাঠ পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয় কী। প্রথম আমরা দেখেছিলাম একটি পাঠ পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম্বার 1 আমরা দেখেছিলাম পাঠের অর্থ উদ্ধার করা, অর্থাৎ পাঠের অর্থ বুঝে পাঠ করা। সেকেন্ড হচ্ছে বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা। যদি আপনি বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার না করেন তখন কি হবে, তখন আপনি পাঠের অর্থ সঠিকভাবে বুঝতে পারবেন না। যেমন আমরা অনেক সময় বিজ্ঞাপন দেখে থাকি, অনেক এক্সাম্পল দেওয়া হয়, যেমন এই জায়গায় থুতু ফেলিবেন না ফেলিলে, যদি আপনি এই জায়গায় স্টপ না করেন তো কী হবে, এই জায়গায় থুতু ফেলিবেন, এই জায়গায় আপনি স্টপ হয়ে গেলেন, তারপরে দেখলেন না ফেলিলে 50 টাকা জরিমানা হবে। এই জায়গায় কী অর্থ আসলো, যে আপনি যে আলটিমেট যিনি লিখেছেন বা অর্থ দিচ্ছেন এই অর্থ আসছে না, অর্থাৎ উনি লিখেছেন যে এই জায়গায় থুতু ফেলিবেন না, কমা রয়েছে, তারপরে দিয়েছেন যে থুতু ফেলিলে 50 রুপিস ফাইন করা হবে। আপনি পড়ছেন কি এই জায়গায় থুতু ফেলিবেন না ফেলিলে 50 রুপিস ফাইন করা হবে, অর্থাৎ টোটালি নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এইভাবে বিরাম চিহ্ন ইউজ না করলে প্রতিটি
চ্যাপ্টারের পাঠের অথবা সেন্টেন্সের সঠিক মিনিং উঠানো যাবে না। এই জন্য একটি পাঠ পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরামচিহ্ন সঠিকভাবে ব্যবহার করা। লেখার ক্ষেত্রেও আপনি বলতে পারেন একটি ভালো লেখা কাকে বলতে পারেন আপনি, একটি ভালো লেখার অনেকটা বৈশিষ্ট্য রয়েছে, এক্সামের মধ্যে আসে। ভালো লেখার বৈশিষ্ট্য হচ্ছে তার লেখাগুলি ভিজিবল হবে, সুন্দর ম্যাটার করে না, ভিজিবল হবে এবং তার লেখাগুলি অর্থপূর্ণ হবে বৈশিষ্ট্য। সেকেন্ড, তার বৈশিষ্ট্য হচ্ছে বিরাম চিহ্ন সঠিকভাবে ইউজ করবে তার লেখার মধ্যে। এগুলি হচ্ছে লেখার বৈশিষ্ট্য। এবং পড়ার বৈশিষ্ট্য আমরা প্রথমে দেখেছিলাম যে পড়ার সময় অর্থ বুঝে পড়া, অর্থ উদ্ধার করা, ডিকোড করা, এবং আরেকটি আমরা দেখলাম যে বৈশিষ্ট্য হচ্ছে বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা। যদি বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে পাঠের সঠিক অর্থ উদ্ধার করা যাবে না। তারপরে আমরা দেখব শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের চাপ কি। এত ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি একদম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি থেকে অনেকটা কোয়েশন মেক হতে পারে, এগুলি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। যে শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের চাপ কি। কখনো এক্সামে আরেকটি কথা মনে রাখবেন, বালা, বালা থেকে এক্সামের মধ্যে আসে, অর্থাৎ বি ফর বিল্ডিং, এ ফর এজ, এল ফর লার্নিং, এ ফর এইড। বিল্ডিং এজ লার্নিং এইড বালা থেকে এক্সামের আসে। বিল্ডিং এজ লার্নিং এইড কি? যখন আমরা কোনো একটি শ্রেণীকক্ষে, যেমন আপনারা যদি কোনো একটি নার্সারি স্কুলে যান, স্ট্যান্ডার্ড যেমন মিশনারি স্কুল রয়েছে, সেন্ট্রাল পাবলিক স্কুল আমাদের বাড়ির পাশে রয়েছে, তো নার্সারি এই জায়গা রয়েছে। আমি দেখেছি যে নার্সারি যাওয়ার পরে ওয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর পেন্টিং করেছেন। এই পেন্টিংগুলি হচ্ছে লার্নিং এজ লার্নিং এইড, বিল্ডিং এজ লার্নিং এইড। অর্থাৎ বিল্ডিংকেই লার্নিং এইড হিসাবে, লার্নিংয়ের এইড মিন হচ্ছে সাহায্যকারী হিসাবে ইউজ করা হয়। অথবা কখনো দেখবেন বিল্ডিংয়ের মধ্যে কাউন্টিং লেখা হয় থাকে। বিল্ডিংয়ের মধ্যে অনেক সময় আমি দেখেছি ফ্লোরের মধ্যে কি হয়, বাচ্চাদের এই খেলে খেলে তারা ওদের কাউন্টিং, ওদের ম্যাথস ডেভেলপমেন্ট হয়, এই জন্য এই নাম্বারসগুলি দেওয়া হয়। এইগুলি হচ্ছে বিল্ডিং এজ লার্নিং এইড। এক্সামের মধ্যে আসে বালার শর্ট ফর্ম, ফুল ফর্ম আসে। এগুলি প্রতিটি ল্যাঙ্গুয়েজের প্যাটাগোজির মধ্যে আসতে পারে, তো এগুলি মনে রাখবেন। তো শ্রেণীকক্ষে উন্নত চাপের পরিবেশের চাপ কি মিনস আলটিমেট এই কথাটি হচ্ছে বিল্ডিং এজ লার্নিং এইড। অর্থাৎ শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের চাপ হচ্ছে যে দেওয়ালে এমন লিখিত বিষয় টাসা থাকবে যেগুলি মূল ধারণার সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ যদি আপনি একটি নার্সারি ক্লাসে যান তাহলে দেওয়ালের মধ্যে আপনি দেখবেন এ বি সি ডি অ আ ক খ এগুলি লেখা থাকবে। যদি এই জায়গায় গিয়ে আপনি যদি দেখুন বড় একটি উক্তি লেখা রয়েছে, একটি কোট রয়েছে, এই কোটটি এই নার্সারি শিশুদের সাথে সংযুক্ত না, ওরা পড়াই জানে না, কীভাবে কোটটি পড়বে বুঝবে। অর্থাৎ মূল ধারণার সাথে সংযুক্ত হতে হবে। অর্থাৎ যে ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষ, যে শ্রেণীকক্ষ রয়েছে ওই শ্রেণীকক্ষ অনুসারে, অ্যাকর্ডিং টু শ্রেণীকক্ষ কী করতে হবে, আপনি কী করতে হবে, শ্রেণীকক্ষের মধ্যে এই চাপগুলি ইউজ করতে হবে দেওয়ালের মধ্যে লাগিয়ে। তখন আপনি বলতে পারেন শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের চাপ কি। চাপের অর্থ হচ্ছে দেওয়ালে এমন লিখিত বিষয় টাসা থাকবে যেগুলি মূল ধারণার সাথে সংযুক্ত থাকবে, মূল ধারণার সাথে সংযুক্ত। আশা করি বুঝেছেন। তারপরে আমরা দেখব যখন শিক্ষার্থীর বানান ও যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে। অর্থাৎ মনে করেন আপনি একটি শিক্ষার্থীকে আপনি শেখালেন যতিচিহ্ন এবং বানান উন্নত করা শেখালেন, ওয়ার্ড পাজেলের দ্বারা কী করলেন, তার শব্দভাণ্ডার বৃদ্ধি করলেন, তারপরে যতিচিহ্ন শেখালেন কীভাবে ইউজ করা হয়। তা করলে কি হবে, তাদের ভ্রমশূন্যতা উন্নত হবে। অর্থাৎ তাদের যে ভুল রয়েছে এই ভুল ভ্রান্তিগুলি কাটিয়ে তারা ভালো করে লিখতে পারবে। আবারও বলে দিচ্ছি, যখন শিক্ষার্থীদের বানান ও যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে তাদের ভ্রমশূন্যতা অর্থাৎ অ্যাকুরেসি উন্নত করা যাবে অথবা হবে। নেক্সট আমরা দেখি ভাষা অর্জন কি। ভাষা অর্জন মনে রাখবেন, এত ইম্পর্টেন্ট এই পয়েন্টটি। উর্দু প্যাডাগজির মধ্যেও আসে, ইংলিশের মধ্যেও আসে, বাংলার মধ্যেও আসে। ভাষা অর্জন হলো মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। ভাষা অর্জন হচ্ছে মানুষের মস্তিষ্কের মধ্যে কিছু ইনিট এবিলিটি রয়েছে, যেগুলি নম চমস্কি বলেছেন, আমরা সবাই জানি। নম চমস্কি বলেছেন প্রতিটি শিশুর মাইন্ডের মধ্যে ইনিট এবিলিটি রয়েছে, যাকে উনি বলেছেন একটি ডিভাইস রয়েছে, ডিভাইসকে উনি বলেছেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ কখনো আসে এলএডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কে দিয়েছেন? নম চমস্কি দিয়েছেন। এলএডি কি হচ্ছে? একটি শিশুর মাইন্ডের মধ্যে একটি ডিভাইস রয়েছে, যে ডিভাইসের দ্বারা একটি শিশু ভাষা অর্জন করে থাকে। এই কথাটি নিজেও বলেছেন, নম চমস্কি বলেছেন। এবং নম চমস্কিকে বলা হয় নেটিভিস্ট, মনে রাখবেন। কোনো এক্সামে আসতে পারে নম চমস্কি কি, উনি হচ্ছেন নেটিভিস্ট। উনি প্রাকৃতিবাদী, অর্থাৎ উনি নেচারের মধ্যে বিশ্বাস করেন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস 5 ইয়ার্স পর্যন্ত এফেক্টিভলি কাজ করে, মনে রাখবেন কথাটি। অর্থাৎ ভাষা অর্জন হলো মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া।
তো আমাদের এই ফেজ থেকে আমরা প্রায় 10টির মতো কোয়েশন কভার করেছি। আবারও নেক্সট ফেজ নিয়ে আসছি। আজকে পুরোটা 100+ MCQ আমরা কভার করব বাংলার, এবং এগুলি প্রত্যেকটি প্যাটাগজির মধ্যে কাজে আসবে। আপনারা ওয়েট করেন, আরেকটি ফেজ নিয়ে আসছি, কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ে আসছি। আরেকটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা আরও কয়েকটি কোয়েশন আলোচনা করব, সাথে বোঝার চেষ্টা করব, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করব। আজকে চেষ্টা করব যাতে আমরা কয়েকটি প্রিভিয়াস ইয়ার সলভ করার চেষ্টা করব, আমরা সাথে বোঝার চেষ্টা করব। তো আমরা প্রথম প্রশ্নটি দেখি কি লিখেছি এই ফেজের মধ্যে। আমরা প্রিভিয়াস 2টি ফেজ অলরেডি কমপ্লিট করে নিয়েছি, বুঝেছি, এবং এই প্রশ্নগুলি আবারও আমরা বুঝবো কি প্রশ্ন, কিভাবে আসতে পারে, তার মূল অন্তর্নিহিত অর্থ কী রয়েছে, এবং তার চেঞ্জ করে কীভাবে প্রশ্ন হতে পারে তা দেখব। ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন। নাম্বার 1, আমি প্রতিটি প্রশ্নের সাথে আরও অ্যাডজাস্ট করে আরও কয়েকটি প্রশ্ন বলে দিই, আপনারা ভালো করে আমার কথাগুলি শুনবেন। একজন ভাষা শিক্ষক অর্থাৎ একজন ল্যাঙ্গুয়েজ টিচার কিভাবে তিনি ভাষা কৌশল শেখাতে পারেন ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে তিনি কি করতে পারেন, ভাষা শেখাতে পারেন। জ্ঞান বৃদ্ধির ধারণা কি? জ্ঞান বৃদ্ধির ধারণা কখনো আসে, জ্ঞান বৃদ্ধির ধারণা হচ্ছে মোটিভেশন, অর্থাৎ একটি ভাষা শেখার জন্য মোটিভেশনের প্রয়োজন। এক্সামে আসে যে ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ বিষয় কি? মোটিভেশন। মনে রাখবেন, মোটিভেশনকে বলা হয় প্রি রিকুইজিট বলা হয়, প্রি রিকুইজিটও বলা হয়, মোটিভেশনকে নিডও বলা হয়। তো একটি ভাষা শিক্ষার জন্য একজন শিক্ষক কী করবেন? ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিবেন। জ্ঞান বৃদ্ধির ধারণা কি? তাদেরকে ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড করবেন, উৎসাহিত করবেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এক্সামে আসতে পারে তাদের নিজেদের ভাষায় লিখতে বলবেন। অর্থাৎ একজন শিক্ষক লিখন কৌশল, মানে ছাত্রদের লিখন কৌশল ডেভেলপমেন্ট করতে পারেন যখন তাকে কি বলবেন, ফ্রি রাইটিং করতে দেবেন। অর্থাৎ ফ্রি রাইটিং মিনস হচ্ছে তাকে নিজে থেকে লিখতে বলবেন। এইভাবে আরও কোশ্চেন হতে পারে যে একজন শিক্ষক একজন ছাত্রকে কীভাবে লেখার কৌশল শেখাতে পারেন, অর্থাৎ তার যে ফিলিংস রয়েছে তাকে এক্সপ্রেস করতে দিয়ে, তাকে প্রকাশ করার সুযোগ সুবিধা প্রদান করে। এইভাবে প্রশ্নের ডিফারেন্স হতে পারে, ডিফারেন্ট প্রশ্ন হতে পারে। আলটিমেট অন্তর্নিহিত অর্থ আপনাকে মনে রাখতে হবে যে ভাষা শিক্ষার কৌশলটি ডেভেলপমেন্ট করা হয়, তাকে গাইডেড রাইটিং দিয়ে হবে না। অর্থাৎ যখন একটি শিশুকে বলা হবে যে সে নিজে থেকে লিখবে, যখন নিজে থেকে লিখবে তখন তার ক্রিয়েটিভিটি আসবে। ব্রেন স্টর্মিং দিয়েছিলেন F. Osborne। তো যখন সে ক্রিয়েটিভিটি ইউজ করে, রচনাত্মক তার ইন্টেলিজেন্স ইউজ করে যখন সে কী করবে, ক্রিয়েট করবে, তা হবে ভাষা শেখা হবে, লেখন কৌশল শেখা হবে। মনে রাখবেন কথাগুলি। অর্থাৎ লেখা এবং বলা তা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, অর্থাৎ উৎপাদনশীল স্কিল। কখন এক্সামে আসে যে উৎপাদনশীল স্কিল কি? যেগুলি উৎপাদন করা হয়, অর্থাৎ লেখা এবং বলা। শোনা এবং পড়া হচ্ছে রিসিপটিভ, অর্থাৎ গ্রহণশীল স্কিল। এগুলি মনে রাখবেন। তো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে ভাষা শিক্ষক লেখন কৌশল শেখাতে পারেন ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে তাদের নিজেদের ভাষায় লিখতে বলে, তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করে। কোনো এক্সামে আসতে পারে যে একজন শিক্ষক ছাত্রদের কিভাবে একজন ভালো এফেক্টিভ রাইটার হিসেবে গড়ে তুলতে পারেন, অর্থাৎ তাদেরকে তার ফিলিংসগুলি এক্সপ্রেস করার সুবিধা দিয়ে। মনে রাখবেন এই পয়েন্টগুলি এক্সামের মধ্যে আসবে। এবং আরও কথা হতে পারে যে ভাষা শিক্ষার একদম হাই লেভেলের মূল্যাঙ্কন কি হতে পারে, অর্থাৎ এভালুয়েশন। মনে রাখবেন এই কথাটি। তারপরে হচ্ছে প্রতিকারযোগ্য শিক্ষা হলো, প্রতিকার হচ্ছে রিমিডিয়াল টিচিং। আমরা জানি যখন কি করা হয়, যখন ডায়াগনোস করা হয়, যখন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয় অথবা ডায়াগনস্টিক টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট, ওই টেস্টকে বলা হয় যে টেস্টের দ্বারা শিশুদের উইক সাইডগুলি, শিশুদের দুর্বলতাগুলি ধরা হয়। ওই টেস্টকে ডায়াগনস্টিক টেস্ট অথবা অ্যাপটিটিউড টেস্ট বলা হয়। তো এই টেস্টের পরে যখন রিপ্ল্যান করে টিচিং করা হয় তাকে রেমিডি বলা হয়। অর্থাৎ রিপ্ল্যান করে টিচিং দেওয়া হয় তাদের ওই গ্যাপগুলি নির্মাণ করার জন্য, গ্যাপগুলি পূর্ণ করার জন্য। তো তাকে বলা হয় প্রতিকারযোগ্য শিক্ষা, বাংলাতে বলা হয় প্রতিকারযোগ্য শিক্ষা। তো প্রতিকারযোগ্য শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একটি নির্দেশমূলক কার্য, অর্থাৎ প্রতিকারযোগ্য শিক্ষা হচ্ছে নির্দেশমূলক কার্য। শিশুদেরকে নির্দেশ প্রদান করা হয়। এই এক্সামের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে এসেছে, মনে রাখবেন পয়েন্টটি। তারপরে হচ্ছে ভাষার দক্ষতা শেখানো উচিত একীকরণ পদ্ধতিতে। একীকরণ কি? একীকরণ হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানারে শেখাতে হবে। ইন্টিগ্রেটেড এক্সামের মধ্যে আসে, ইন্টিগ্রেট করে অর্থাৎ মার্জ করে, একত্রিত করে শেখাতে হবে। অর্থাৎ আমরা জানি ভাষার শিক্ষা, ভাষার দক্ষতা হচ্ছে 4টি। ভাষার দক্ষতা মনে রাখবেন, সাইকোলজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে 4টি। নাম্বার 1 হচ্ছে আপনারা জানেন লিসেনিং, তারপরে হচ্ছে স্পিকিং, তারপরে হচ্ছে রিডিং, তারপরে হচ্ছে রাইটিং। অর্থাৎ এই লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই 4টি স্কিলকে একসাথে একীকরণ পদ্ধতিতে শেখাতে হবে। অর্থাৎ ভাষার দক্ষতা শেখানোর
আপনার উচিত একীকরণ পদ্ধতিতে মনে রাখবেন। ইংলিশের মধ্যে যদি আসে তো আপনি দিয়ে দিবেন ইন্টিগ্রেটেড ম্যানার। তারপরে আমরা প্রশ্নটি বুঝি। প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তা, অর্থাৎ যখন একটি প্রশ্ন একজন শিক্ষক তৈরি করবেন, করার পর ওনার চিন্তা কি হতে পারে, ওনার চিন্তা হবে বৈধতা, অর্থাৎ ভ্যালিডিটি। অর্থাৎ ভ্যালিডিটি কি, ওনার যে প্রশ্নটি উনি তৈরি করেছেন এই প্রশ্নটি তা ওনার অ্যাকর্ডিং টু কন্টেন্ট হতে হবে, অর্থাৎ কন্টেন্ট কাভারেজ করতে হবে। কখনো এক্সামে আসতে পারে কন্টেন্ট কাভারেজ আসতে পারে, যদি বৈধতা না আসে তখন ভ্যালিডিটি না হয় তাহলে কন্টেন্ট কাভারেজ দিয়ে দিবেন, কিন্তু কন্টেন্ট কাভারেজটা বৈধতার মধ্যে চলে আসে। এই জন্য মনে রাখবেন এই পয়েন্টটি। প্রশ্নপত্র তৈরি করার পর একজন শিক্ষক কী করবেন, প্রশ্নপত্রকে তিনি বৈধতা দেখবেন কি বৈধতা রয়েছে কি না, অর্থাৎ ওনার পাঠের সাথে সংযুক্ত রয়েছে কি না উনি চেক করবেন। তারপরে দেখেন ভাষার যাত্রা করে, ভাষা গতি করে, এক্সামের মধ্যে আসতে পারে, যাত্রা করে আসতে পারে, ভাষা জটিল থেকে সরলের দিকে যাত্রা করে। অর্থাৎ এক্সামের মধ্যে এসেছিল একদম আমরা দেখবেন যে ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে না, অর্থাৎ এক্সামের মধ্যে এসেছিল ভাষা কোন দিক থেকে যাত্রা করে না, তা হচ্ছে সরল থেকে জটিলের দিক থেকে। তা আপনি পজিটিভ সেখানে, নেগেটিভ অলরেডি আপনার মাইন্ডে চলে আসবে। ভাষা যাত্রা করে জটিল থেকে সরলের দিকে। তারপরে নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে আমরা সলভ করছি। দ্রুত পাঠ করা হয়, দ্রুত পাঠ বা সরসরি পাঠ উর্দুতে বলা হয়, সরসরি পাঠ বা তয়রানা পাঠ বলা হয়। উর্দুর মধ্যে যখন আপনি ল্যাঙ্গুয়েজ দিবেন তয়রানা পাঠ আসতে পারে, সরসরি পাঠ আসতে পারে। তো দ্রুত পাঠ বলা হয়, স্পিডে আমরা যে পড়ে থাকি স্ক্যানিং বলে থাকি। তো স্ক্যানিং নির্দিষ্ট বিবরণ জানার জন্য আমরা করে থাকি, নির্দিষ্ট বিবরণ, নির্দিষ্ট মানে স্পেসিফিক ডিটেল জানার জন্য, নির্দিষ্ট বিবরণ হচ্ছে স্পেসিফিক ডিটেল জানার জন্য আমরা করে থাকি। ইংলিশে স্ক্যানিং হবে, বাংলাতে হবে দ্রুত পাঠ এবং উর্দুতে হবে সরসরি পাঠ অথবা তয়রানা পাঠ, এগুলি মনে রাখবেন। তারপরে হচ্ছে ভাষার প্রাথমিক রূপ কি। ভাষার প্রাথমিক রূপ আমি প্রথমে বলেছিলাম যখন ভাষার পেডাগজি পড়িয়েছিলাম, ভাষার প্রাথমিক রূপ হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। তো আমরা জানি ভাষার প্রাথমিক রূপ হচ্ছে চিহ্ন ভাষা, সাইন মিনস চিহ্ন আর ল্যাঙ্গুয়েজ মিন ভাষা। তারপর হচ্ছে একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত। এত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মনে রাখবেন। একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবথেকে উপযুক্ত। আমি পূর্বে আলোচনা করেছিলাম যে যখন আপনি কি করবেন, একজন মানুষের ভাষার দক্ষতা স্কিলসকে আপনি দেখতে যাবেন, তখন তাকে কি করবেন, তার সাথে কনভারসেশন করবেন, তার সাথে কথোপকথন করবেন। আর কথোপকথন কীভাবে হবে, অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি। অর্থাৎ একটি ভাষার সাধারণ বোঝাপড়ার বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত, অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি। এই প্রশ্নটি ইংলিশের মধ্যেও এসেছে এবং বাংলার মধ্যেও এসেছে এবং অলসো উর্দুর মধ্যেও এসেছে। আমি আপনাদের ক্লাসগুলি উপস্থাপন করার জন্য আমি প্রতিটি ল্যাঙ্গুয়েজ, হিন্দি, উর্দু, তারপর হচ্ছে ইংলিশ, তারপরে বেঙ্গলি, প্রতিটি ল্যাঙ্গুয়েজের ক্লাসেসগুলি আমি অলরেডি একদম ছানবিন করে আমি স্টাডি করেছি। তারপর আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এগুলি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা এগুলি ভালো করে খেয়াল করবেন, আপনারা এক্সামে গিয়ে হুবহু আসতে পারে, মনে করবেন একদিন এক্সামের শেষে হয়তো আমার কথা মনে আসবে আপনার। তো এরপরে দেখেন বহুভাষিকতা। বহুভাষিকতা হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়ালিজম। মাল্টিল্যাঙ্গুয়ালিজম হচ্ছে কি, বহুভাষিকতা কি, ইংলিশের মধ্যে মাল্টিল্যাঙ্গুয়েজের মধ্যে আসতে পারে। বহুভাষিকতা কখনো এক্সামের মধ্যে 4টি অপশন দিয়ে আসবে, তো এর মধ্যে থেকে একটি অপশন থাকবে। বহুভাষিকতা হচ্ছে ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মূলধন। অর্থাৎ আপনি বলতে পারেন ইংলিশে আসলে আপনি কি বলবেন, মানে ইম্পর্টেন্ট রিসোর্স হবে, ইম্পর্টেন্ট রিসোর্স ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ অর ইম্পর্টেন্ট রিসোর্স, এইভাবে ইংলিশের মধ্যে আসবে। এবং বাংলার মধ্যে আপনি কি বলবেন, ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মূলধন। অর্থাৎ বহুভাষিকতা হচ্ছে ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মূলধন। আরেকটি প্রশ্ন মনে রাখবেন, এই বহুভাষিকতা থেকে এক্সামের মধ্যে আসে যে একজন শিক্ষকের ক্লাসের মধ্যে ভেরিয়াস টাইপ অফ স্টুডেন্টস রয়েছেন যারা কি বিভিন্ন ভাষা কথা বলে, তখন কি হবে ক্লাসের মধ্যে, তখন আনসার হবে যে যে বা যারা নির্দিষ্ট ভাষা বলে শিশুরা তাদের মাতৃভাষার পাশে আরও একটি ভাষা শেখার সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ তার ফ্রেন্ডসদের সাথে ইন্টারাকশন করে, কথোপকথন করে, কনভারসেশন করে সে আরও একটি নতুন ভাষার সাথেও পরিচয় ঘটাবে। এইভাবে কয়েকটি প্রশ্নের আনসার কয়েক রকম হতে পারে। আপনি বলতে পারেন, অপশনে থাকতে পারে যে একজন শিক্ষকের একটি ক্লাসের মধ্যে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টস রয়েছে, তখন ক্লাসের মধ্যে কি হবে, ক্লাসের কি উপকার হবে নাকি ফায়দা হবে। তো উপকার কি হবে, উপকার হচ্ছে যে শিশুদের মধ্যে ইন্টারাকশনের ফলে তারা একটা নতুন ভাষা শিখতে পারবে, নতুন ভাষার সাথে পরিচয় ঘটাবে এবং তাদের মাল্টিল্যাঙ্গুয়াল কী হবে, ডেভেলপমেন্ট হবে। তারপর হচ্ছে আমরা দেখব লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত হচ্ছে প্রকৃত জ্যোতিচিহ্ন। অর্থাৎ লেখা যখন থেকে শুরু হয়েছিল তার পরম্পরাগতভাবে চলে আসছে, তার ট্রেডিশনালি চলে আসছে কি প্রকৃত জ্যোতিচিহ্ন। এই কথাটি মনে রাখবো। জ্যোতিচিহ্ন মিন্স আমরা জানি
ইংলিশের মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে জ্যোতিচিহ্নের মধ্যে, যাকে পাঞ্চুয়েশন বলে। পাঞ্চুয়েশনের একটি চ্যাপ্টার রয়েছে। যখন এডিআরের ক্লাসেস নিব, ইংলিশের ক্লাস করাবো, তখন এগুলি আলোচনা করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন, তখন বোঝাবো এবং বুঝবেন। আপনাকে বুঝতেই হবে। আমি চ্যালেঞ্জ করি, যদি আপনি আমার ক্লাসগুলি ওয়াচ করেন, ডেফিনেটলি আপনাকে সিটেট পাস করতেই হবে, অর্থাৎ আপনাকে সিটেট পাস করবেনই। আমি এগুলি লিখে দিতে পারি আপনাদেরকে, যেগুলি আমি উপস্থাপন করব। তারপরে দেখি আমরা, এই কোয়েশনটি হচ্ছে শিশু সাহিত্য পত্রিকা থেকে। শিশু সাহিত্যকে বলা হয়, মনে রাখবেন, চাইল্ড লিটারেসি বলা হয় ইংলিশের মধ্যে, বাংলাতে শিশু সাহিত্য বলা হয়। এবং উর্দুর মধ্যে আরও একটি সেন্টেন্স ইউজ করা হয়, উর্দু ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার মনে আসছে না, দেখলে মনে আসবে। তো শিশু সাহিত্যকে বা ইংলিশে বলা হয় চাইল্ড লিটারেসি, এবং বাংলাতে বলা হয় শিশু সাহিত্য। আমার ওই উর্দুর ভাষাটি, উর্দু বা হিন্দি, আমার এই কথাটি মনে আসছে না। তারপর হচ্ছে শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলবেন? শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলবেন? ব্যাপক পাঠ। ব্যাপক পাঠকে ইংলিশে কি বলেন? ব্যাপক পাঠকে ইংলিশে বলা হয় স্ক্যামিং। মনে রাখবেন, স্ক্যামিং, স্ক্যানিং আর স্কিমিং বলা হয়। স্পিকিং মিনস হচ্ছে বিস্তারিত পাঠ, ব্যাপক পাঠ বলা হয়। ও ব্যাপক পাঠ, বিস্তারিত পাঠ হচ্ছে একই, অর্থাৎ স্কিমিং কি করা হয়? স্কিমিং করা হয় আউটডোরের মধ্যে করা হয়, এবং কি করা হয়? প্লেজারের জন্য করা হয়, এবং মোটামুটি বোঝা পড়ার জন্য করা হয়। যখন আপনি একটি পত্রিকা পড়বেন, তো সম্পূর্ণ পত্রিকা তো আপনি আর মুখস্থ করতে যাবেন না, সম্পূর্ণ পত্রিকা বুঝতে যাবেন না। পত্রিকা থেকে কয়েকটি নির্দিষ্ট পয়েন্ট আপনি যা ইন্টারেস্টেড রয়েছেন তা পয়েন্টগুলি পড়বেন। তো এই পড়াকে বলা হয় ব্যাপক পাঠ, বিস্তারিত পাঠ, অথবা স্কিমিং ইংলিশে বলা হয়। তারপরে আমরা দেখব ব্যাপক পাঠ কি, ব্যাপক পাঠ এগুলি এর সাথে চলে গিয়েছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে নির্বাক সংযোগ স্থাপন মানে কি? নির্বাক অর্থ কোনো ভাষা ইউজ না করে। নির্বাক সংযোগ স্থাপন কি? নির্বাক সংযোগ স্থাপন অনেকটা আনসারিং হতে পারে। আমরা দেখি কি আনসার হচ্ছে অবাচনিক। অবাচনিক মিনস কি? নন ভার্বেল, অর্থাৎ কোনো ভার্ব ইউজ না করে, কোনো কথা না ইউজ করে যে সংযোগ স্থাপন করা হয় তাকে বলা হয় নির্বাক সংযোগ স্থাপন। অর্থাৎ আপনি বলতে পারেন টোটাল ফিজিক্যাল রেসপন্স রয়েছে, তারপরে ইশারা দিয়ে যেগুলি রয়েছে এগুলি হচ্ছে নির্বাক সংযোগ স্থাপন। মনে রাখবেন, নির্বাক সংযোগ স্থাপন মানে অবাচনিক, মিনস হচ্ছে নন ভার্বেল। কিছু সময়ের মধ্যে আরেকটি ফেজ নিয়ে আসছি, এই ফেজ দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যেহেতু সানডে এক্সাম চলে আসছে, ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এক্সামে গিয়ে হুবহু আসবে। এক্সামের পর আমাকে আপনারা কমেন্ট করবেন, থ্যাংক ইউ জানাবেন। আরেকটি ফেজ নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে। আরেকটি ফেজ নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। আরও কয়েকটি প্রশ্ন যেগুলি ইম্পর্টেন্ট, প্রিভিয়াসের কোয়েশ্চন পেপারে এসেছে এবং এগুলি এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। একটি প্রশ্নের আন্ডারে একটি প্রশ্ন হয়, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1 আমি কোয়েশ্চন লিখেছি, ভাষা শিখন এবং ভাষা অর্জনের মধ্যে কি পার্থক্য রয়েছে? অর্থাৎ ভাষা শিখন এবং ভাষা অর্জন, আমরা দেখেছি ভাষা শিখন কি আর ভাষা অর্জন কি। অর্জন হচ্ছে যেগুলি আমরা কি করি, আমাদের অঞ্চল থেকে, পরিবেশ থেকে, ফ্যামিলি থেকে শিখে থাকি, যেগুলি উইদাউট ডেলিভারেট এফোর্টের দ্বারা শিখে থাকি, টিচারের ছাড়া, স্কুল মাধ্যম ছাড়া, গ্রামার ছাড়া, রুলস নিয়ম শেখার ছাড়া যেগুলি শিখে থাকি তা হচ্ছে ভাষা অর্জন। এবং যেগুলি শিক্ষকের মাধ্যমে ডেলিভারেট এফোর্টের দ্বারা আমরা করি তা হচ্ছে লার্নিং, বা আমরা জানি শিখন। তা হচ্ছে বাংলার মধ্যে প্রশ্নটি এসেছে, ভাষা শিখন এবং ভাষা অর্জনের মধ্যে পার্থক্য রয়েছে। শিখন উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ ডেলিভারেট একটি শিখন হচ্ছে ডেলিভারেট প্র্যাকটিস, এবং অর্জন হচ্ছে স্বতঃস্ফূর্ত হচ্ছে যে নিজের থেকে যা শেখা হয়, তার জন্য কোনো পরিবেশের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো স্কুলের টিচারের গাইডলাইনের, গ্রামারের প্রয়োজন হচ্ছে, তা হচ্ছে স্বতঃস্ফূর্ত। তো এগুলি হচ্ছে প্রিভিয়াসের কোয়েশ্চন এসেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। তারপর হচ্ছে প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতে হবে, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা। মনে রাখবেন, প্রথম বলতেই মনে রাখবেন মাতৃভাষা। আমরা জানি RTA অ্যাক্ট এসে বলেছে যে একটি শিশুকে কী করতে হবে, মাতৃভাষা শেখাতে হবে। এবং আরও আমরা জেনেছি ইনক্লুসিভ এডুকেশন এসে বলেছে, তারপরে NCF এসে বলেছে, এগুলি কি মাতৃভাষা একটি শিশুকে শিক্ষাদান করতে হবে। তো প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতে হবে তা হচ্ছে মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা। মনে রাখবেন এই পয়েন্টটি। তারপরে নেক্সট কোয়েশ্চন হচ্ছে প্রাথমিক স্তরে
কবিতা পাঠের উদ্দেশ্য কি? প্রাথমিক স্তরে মিন্স হচ্ছে প্রাথমিক দিক থেকে, অর্থাৎ যখন একটি শিশু ক্লাস 1 নার্সারিতে পড়ে তখন আমরা দেখেছিলাম যে অনেকটা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি খাড়া শিং, তারা হাট্টিমা টিম টিম, এই ধরনের কবিতা হয়ে থাকে। তো এই কবিতাগুলি অনেক সময় কি করা হয়, এদেরকে পড়ানো হয়। কেন পড়ানো হয়? তার অর্থ হচ্ছে কবিতার সুর, তাল ও লয় উপভোগ করার জন্য, যাতে বাচ্চারা কী করে এনজয়মেন্ট ফিল করে, আনন্দ ফিল করে এবং তারা স্কুলে যেতে ভালোবাসে। আমরা দেখেছি যে ছোটো ছোটো বাচ্চারা কী করে কবিতাগুলি পড়তে অনেক ভালো পায় এবং অনেক কী করে অনেকে মেমোরাইজ করে নেয় এবং জপতে থাকে শুধু সব সময়। তা এই অর্থ হচ্ছে প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে কবিতার সুর, তাল ও লয় উপভোগ করা। মনে রাখবেন এই পয়েন্টটি। তারপরে হচ্ছে প্রতিক্রিয়া বা ফলাফল বোঝার প্রয়োজন। প্রতিক্রিয়া বা ফলাফল বোঝার প্রয়োজনীয়তা কি? প্রতিক্রিয়া বা ফলাফল বোঝার প্রয়োজনীয়তা কি আমরা দেখব। প্রতিক্রিয়া বা ফলাফল বোঝার প্রয়োজনীয়তা হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের উন্নতির জন্য। অর্থাৎ প্রতিক্রিয়া অ্যান্ড ফলাফল অর্থ কি? প্রশ্নটি বুঝেন। এক্সামে গিয়ে প্রথমে প্রশ্নটি বুঝবেন, তারপরে কি আপনাকে আস্কিং করা হয়েছে তার থেকে আনসারিং করার চেষ্টা করবেন। 4টি অপশন থাকবে, তার মধ্যে থেকে একটি পজিটিভ থাকবে। পজিটিভ সবসময় পজিটিভের দিকে চলে যাবেন। যদি উপরে নট অথবা লিস্ট ইম্পর্টেন্ট অথবা নট ইম্পর্টেন্ট না লেখা হয় তাহলে সবসময় পজিটিভ আনসারের দিকে চলে যাবেন। তো প্রতিক্রিয়া বা ফলাফল বোঝার প্রয়োজনীয়তা কি? যখন একটি শিক্ষক কী করবেন, পড়াবেন, একজন শিক্ষক পড়ানোর পর উনি কী করবেন, ওনার কি প্রতিক্রিয়া, ফলাফল কি হলো, আউটকাম কি হলো তা জানতে হবে। জানার প্রয়োজনীয়তা কি? জানলে কি হবে? জানার প্রয়োজনীয়তা হচ্ছে, ভালো করে বুঝবেন, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের উন্নতির জন্য। শিক্ষার্থীর বুঝলাম উন্নতি হবে, যে যদি আউটকাম ভালো না হয় তাহলে শিক্ষকের কি করবেন, আরও পড়াবেন, উন্নতি হবে। কিন্তু শিক্ষকের কিভাবে হবে? অর্থাৎ শিক্ষকের উন্নতি হবে। আমরা জানি যে চাইল্ড হচ্ছে সিস্টেমের জন্য, সিস্টেম হচ্ছে চাইল্ডের জন্য, চাইল্ড সিস্টেমের জন্য নয়। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এসে বলেছে যে সিস্টেম হচ্ছে শিশুর জন্য, শিশু সিস্টেমের জন্য না। তখন কি হবে, যখন একজন শিক্ষক পড়ানোর পর ওনার যদি প্রতিক্রিয়া ফলাফল ভালো না আসে তখন ওনার পেটাগজি উনি চেঞ্জ করবেন, টিচিং প্রসেস প্ল্যানগুলি চেঞ্জ করবেন। অর্থাৎ শিক্ষকের উন্নতি হবে এবং শিক্ষার্থীরও উন্নতি হবে। তা অর্থ হচ্ছে এই পয়েন্টটি মনে রাখবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর পঠন এবং শিক্ষার জন্য পঠন ও শিক্ষার জন্য কোনটি ব্যবহার সর্বাপেক্ষা উপযুক্ত হবে? অর্থাৎ নিচে কয়েকটি অপশন ছিল, তার মধ্যে থেকে আমি শুধু কারেক্ট আনসারটি নিয়ে এসেছি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর পঠন আমরা জানি যে পঠন এবং শিক্ষার জন্য কোনটি ব্যবহার উপযুক্ত হবে? অর্থাৎ বাস্তব উপকরণকে বলা হয় TLM, টিচিং লার্নিং মেটেরিয়াল। অর্থাৎ যখন শিক্ষার্থীদেরকে টিচিং লার্নিং মেটেরিয়াল দিয়ে শেখানো হবে তখন তারা ভালো করে বুঝতে পারবে এবং এক্সাম্পল মনে রাখবেন, এক্সাম্পলও দেওয়া হয়, নন এক্সাম্পলও দেওয়া হয়। কী করা হয়, কখনো আমাদের মাইন্ডের মধ্যে অনেক ভাইরাস চলে আসে, তখন আমাদেরকে মাইন্ডকে ফ্রেশ করে আবার নতুন ইনফরমেশন আমাদের গ্যাদার করতে হয়। তো এক্সাম্পল নন এক্সাম্পল বোথ আর ইম্পর্টেন্ট ফর টিচিং, এই কথাটি মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর পঠন এবং শিক্ষার জন্য কোনটি ব্যবহার সর্বাপেক্ষা উপযুক্ত? তা হবে বাস্তব উপকরণ, টিচিং লার্নিং মেটেরিয়াল, যা আমরা শর্ট ফর্মে TLM বলে থাকি। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, এই ফেজ করে আজকের এই পার্টটি এখানে সমাপ্ত করে নেব। নেক্সট পার্ট আবারও প্রস্তুত করব, আবার বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে, যাতে আমরা মিনিমাম 100+ অথবা 150 কোয়েশন কভার করতে পারি প্রিভিয়াস ইয়ারের কোয়েশন থেকে। তো একটি শিশুর পঠন ও শিখনের উন্নতি সাধনের জন্য কোনটি সর্বপ্রথম পর্যায়? অর্থাৎ আমরা দেখেছিলাম যখন একটি শিশু পড়া শুরু করে আরম্ভ করে আমি বুঝিয়ে দিয়েছিলাম তা হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি, তাকে জরুরি সাক্ষরতা বলা হয় এবং উদীয়মান সাক্ষরতা বলা হয়, মনে রাখবেন। অর্থাৎ একটি শিশুর পঠন ও শিখনের উন্নতি সাধনের জন্য কোনটি সর্বপ্রথম পর্যায়? অর্থাৎ যখন তার শেখা শুরু হয়, লার্নিং শুরু হয়, তখন প্রথম পর্যায়টি হচ্ছে তার জরুরি সাক্ষরতা, ইমার্জেন্ট লিটারেসি ইংলিশে বলা হয়। তারপরে দেখেন, জরুরি সাক্ষরতাকে বাংলা বলা হয়, উদীয়মান অবস্থা বলা হয়, এই কথাটি মনে রাখবেন। মূল্যায়ন মানে যখন একটি শিশুকে মূল্যায়ন করা হয়, মূল্যায়নের সময় নিচের কোন দিকটি শিক্ষকের মনে রাখা একান্ত প্রয়োজন? যখন একটি শিশুকে শিক্ষক কী করবেন, মূল্যায়ন করতে যাবেন, তখন ওনার এই শিশুর কোন দিকটা মনে রাখতে হবে মূল্যায়নের সময়? শিশুটির উন্নতির সঙ্গে তার পূর্বার্জিত শিখনের স্তরের তুলনা করা। অর্থাৎ যখন শিশুটি উনি মূল্যায়ন করবেন, তিনি মূল্যায়ন করতে গিয়ে দেখবেন যে শিশুটির পূর্বে যে জ্ঞান ছিল, পূর্বে জ্ঞান থেকে তার জ্ঞান বর্ধিত হয়েছে কি না। যদি তার ইনক্রিজমেন্ট আসে, তার ইনক্রিজমেন্ট আসে, ডিক্রিজ না হয়, তখন তিনি মনে করবেন যে আমার পড়ানোর সিস্টেমটা ভালো হচ্ছে। যদি ইনক্রিজমেন্ট না আসে তখন ওনার প্যাডাগজিকে চেঞ্জ করবেন। এই জন্য
মূল্যায়নের সময় যখন একটি শিশুকে মূল্যায়ন করতে যাবেন, জাজ করতে যাবেন, তখন কি করতে হবে? শিক্ষকের মনে রাখতে হবে শিশুটির পূর্বের যে জ্ঞান ছিল, জ্ঞানের স্তর ছিল, ওই স্তরটি উনি কম্প্যারিজন করে প্রেজেন্ট স্তরের সাথে দেখবেন, যাতে পূর্বের জ্ঞান থেকে সে বেশি শিখতে পেরেছে কি না। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করতে কোন সামর্থ্য মূল্যায়ন হয়, অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য শিশুদের কোন সামর্থ্য মূল্যায়ন হয়, অর্থাৎ তাদের কোন দক্ষতা মূল্যায়ন করা হয় শূন্যস্থান পূরণের দ্বারা। শূন্যস্থান পূরণের দ্বারা শিশুদের অনুধাবন বা বোধ, আমরা বলে থাকি কম্প্রিহেনশন, বোধ হচ্ছে কম্প্রিহেনশন, বোঝা। শিশুদের শূন্যস্থান পূরণের দ্বারা শিশুদের বোঝার ক্ষমতাকে মূল্যায়ন করা হয়, অর্থাৎ সে কতটুকু বুঝতে পেরেছে। যদি শিশুটি বুঝতে পারে তখন সে শূন্যস্থান পূর্ণ করতে পারবে। আর শূন্যস্থান পূর্ণ করাকে ক্লোজ টেস্ট বলে মনে রাখবেন, ক্লোজ টেস্ট বলা হয়। আজকের জন্য ক্লাসটি এতটুকু স্টপ করতে হবে। দুই তিনটি প্রশ্ন রয়েছে, কভার করে নেই, তাহলে আজকের ক্লাসটি স্টপ করতে হবে এই পর্যায় পর্যন্ত। তো শূন্যস্থান পূরণ করতে কোন সামর্থ্য মূল্যায়ন হবে, অর্থাৎ যখন একটি শিশু শূন্যস্থান পূরণ করতে দেওয়া হবে তখন শিশুটির বোধ, অর্থাৎ অনুধাবন বা বোধকে ইংলিশে বলা হয় কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, তার মূল্যায়ন করা হবে। এবং ওই যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যে টেস্টটি নেওয়া হয়, এই টেস্টটিকে বলা হয় ক্লোজ টেস্ট, মনে রাখবেন। তারপর হচ্ছে কোন মাধ্যমটা শনাক্ত করুন, অর্থাৎ আপনি মিডিয়াটা শনাক্ত করুন, কোন মিডিয়ার দ্বারা পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না, অর্থাৎ পরিমাণও যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে খরচ বৃদ্ধি হবে না। এই মাধ্যমকে শনাক্ত করার জন্য আপনাকে বলছে, অর্থাৎ কোন মাধ্যম শনাক্ত করুন পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না, তা হচ্ছে বৈদ্যুতিন মাধ্যম। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আজকের পার্ট 1। আমাদের বাংলা পেডাগজি সিটেটের পার্ট 1 আমরা আলোচনা করেছি। মোর দেন 60+ আমরা কোয়েশন দেখেছি, সাথে আরও অনেকটা কোয়েশন আলোচনা করেছি যে কিভাবে কোয়েশন তৈরি হতে পারে, মেক হতে পারে, কিভাবে কোয়েশন আপনাকে ঘুরিয়ে দিতে পারে, কমপ্লেক্স করতে পারে, এগুলি দেখব। এবং নেক্সট পার্টের মধ্যে আমরা আরও এইভাবে 100+ কোয়েশন কভার করার চেষ্টা করব, যেহেতু অনেকটা সময় লেগে যায় একটি ফেজ তৈরি করতে করতে, তারপর আবার চলে আসতে হয়। এবং আপনারা আমাকে যদি ভালো লাগে ক্লাসটি, আপনারা কী করবেন? কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে কমেন্টে বলে দেবেন, আমি দিয়ে দেবো। আর অনেকে বলেছিলেন গ্রামারের ক্লাস নেওয়ার জন্য, গ্রামারের তেমনটা এক্সামে আসে না। গ্রামার নিয়ে নেক্সট ক্লাসের মধ্যে কিছুটা আলোচনা করব, যেগুলি পয়েন্ট এক্সামের মধ্যে আসে বাংলা গ্রামার নিয়ে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ভালো করে স্টাডি করেন। সানডে এক্সাম চলে এসেছে, ভালো রেজাল্ট করেন, আমি খুশি হব। এবং আপনারা আমাকে সাপোর্ট করেন, সাপোর্টের প্রয়োজন রয়েছে। আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে, সোশ্যাল গ্রুপের মধ্যে স্ট্যাটাসে শেয়ার করতে পারেন, যাতে অনেক মানুষ রয়েছে যে বা যারা এখনও জানে না। আমাকে অনেকে ফোন করে বলেছেন, স্যার আপনি তো 1 মাস থেকে ক্লাস শুরু করেছেন, আমরা জানি না, শুধুমাত্র 3 দিন হয়েছে, 2 দিন হয়েছে আমরা পেয়েছি, যদি জানতাম তাহলে এই টাইম আমরা সিটেট ক্র্যাক করে নিতাম। তো আমি আশা করি, আমি দুঃখ প্রকাশ করি, কেননা আমি তো সবাইকে আর এইভাবে দিতে পারবো না। যদি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার না করেন তাহলে কিভাবে হবে? যেহেতু আমাদের আসামের মধ্যে, বরাকবেলির মধ্যে তথা ভারতের মধ্যে কোনো সিটেটের এইভাবে 5টি সাবজেক্ট একটি চ্যানেলের মধ্যে এইভাবে একসাথে নাই, একটিও চ্যানেল এখনও অবধি পর্যন্ত নেই। যদি আপনারা সাপোর্ট করেন, সঙ্গে থাকেন, তাহলে আমি কন্টিনিউয়াস করব। এবং আশা করি নেক্সট সেশন যে আসবে 2025-এর জানুয়ারি সেশনে প্রত্যেকটি টপিককে অ্যানালাইজ করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বোঝার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং সাথে কি করব, যে প্রত্যেকটি টপিকের কোন কোয়েশ্চন প্রিভিয়াস ইয়ারে এসেছে, প্রত্যেকটি এক্সাম্পল কি করব, টপিকের সাথে আলোচনা করব। অর্থাৎ টপিক বুঝবো, তারপরে টপিকের পরেই এক্সাম্পল নিয়ে আসবো, এক্সাম্পলগুলো আমরা বোঝার চেষ্টা করব। এবং এইগুলি যখন বুঝে যাবেন তখন এক্সামে গিয়ে 100% আপনার ক্র্যাক হবে। আপনাকে সিটেট পাস করতেই হবে। যদি আপনি আমার সঙ্গে থাকেন, ডেফিনেটলি আপনি সিটেট পাস করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।